গ্রামের ফাঁকা রাস্তা, মানুষজনের চলাচল কম। রোশন আমার হাত ধরে মিনতি করেছিল, দয়া করে আর একবার ভাবো। তা ভাই প্রচণ্ড রাগে রোশনের হাত টেনে সরিয়ে দিল। আমিও রোশনকে সাবধান করলাম, আর একবার যদি আমাকে আটকাতে আসো বা পিছু নাও তাহলে চিৎকার করে গ্রামের মানুষ জড়ো করবো, যেতে দাও প্লিজ। রোশন মাথায় হাত দিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল। আমি আর ভাই বাজারে এসে পৌঁছালাম। একটা নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে বাসের অপেক্ষা করতে লাগলাম। এখান থেকে শহরে গিয়ে টিকিট কেটে তারপর বাসে উঠতে হবে। ভাই এক বোতল পানি এনে দিয়ে বলল, মুখ ধুয়ে নে। চোখের পানি মুছতে মুছতে ওড়না জামা সব ভিজে গেছে, মুখ ফোলা। তাও শুক্রিয়া, এত বড় ধোক্কা খাওয়ার পর আমি এখনও ঠিকঠাক আছি। চোখে মুখে পানি দিলাম, একটু পানি খেলাম। ভাই বলল, চল হোটেলে গিয়ে কিছু খেয়ে নেই। আমি বললাম, না, আমার খাওয়ার ইচ্ছে নেই, তুমি খেয়ে নাও। 20 মিনিটের মতো কেটে গেল, কোনো বাস এলো না। ভাই তখন প্রাইভেট গাড়িতে যেতে চাইলো। ড্রাইভারদের সঙ্গে কথা বললো, কিন্তু কেউ যেতে রাজি নয়। তারা বলে, রাত 12টার কাছাকাছি এত রাতে কেউ শহরে যাবে না, বাসও আর আসবে না। মহা বিপদে পড়লাম। চুপচাপ বসে থাকলাম। ভাইও চুপ করে বসে রইল। ভাবলাম ওই বাড়ি আর কোনোদিন ফিরবো না, রোশনের সামনে আর কোনোদিন দাঁড়াবো না। প্রয়োজন হলে এই বাজারেই সারা রাত কাটিয়ে দেবো। শেষ রাতে অনেক পথযাত্রীরা আমাদের দেখে তাকাতে লাগলো। অনেকে বললো, এত রাতে এভাবে বাজারে থাকা ঠিক না, দিনকাল ভালো না। সত্যি তো, অচেনা একটা জায়গায় এভাবে বসে থাকতে অস্বস্তি লাগছে, ভয়ও করছে খানিকটা। কে জানে সামনে আর কি বিপদ অপেক্ষা করছে। সময়ের উপর বিশ্বাস নেই এখন আর। হঠাৎ মনে পড়লো বাসে দেখা মেয়েটার কথা। অদ্ভুত লাগলো। মেয়েটা কি আগে থেকে জানতো আমি বিপদে পড়বো? জেনে শুনে নাম্বার দিছিল। সে যাই হোক, এখন নিজের নিরাপত্তা জরুরি, রাত কাটানো দরকার। ভাবতে ভাবতে সিদ্ধান্ত নিলাম কল করি। দুবার রিং হওয়ার পর ওপাশ থেকে নিভু নিভু কণ্ঠ উত্তর এলো, হ্যালো কে? ইতস্তত করতে করতে বললাম, আমি, ওই যে সকালে বাসে দেখা হয়েছিল। মেয়েটা বুঝি লাফিয়ে উঠল উচ্ছ্বাসিত কণ্ঠে, জি 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 বলুন। এক রাতে কল, কোনো সমস্যা আছে? হ্যাঁ আপু, হয়েছে। স্বামীর সঙ্গে রাগারাগি হয়েছে, রাগ করে চলে এসেছি। এখন বাস পাচ্ছি না। রাতে কি আপনার বাসায় থাকা যাবে? কেন নয়, অবশ্যই। আপনারা এখন কোথায় আছেন? কালীগঞ্জ বাজারে। একটু ওয়েট করুন, আমি একটা গাড়ি পাঠাচ্ছি, চলে আসবেন। স্বস্তির নিঃশ্বাস ফেললাম। পৃথিবীতে এখনও ভালো মানুষ আছে, নিঃস্বার্থভাবে সাহায্য করার মতো মানুষ। 15 মিনিটের মধ্যে আমরা পৌঁছালাম মেয়েটার বাড়ি। পুরো বাড়িটা দেওয়াল ঘেরা। বড় গেট পেরিয়ে ভেতরে ঢুকলাম। মেয়েটা হাসি মুখে এগিয়ে এলো। বাসে ওর নেকাব ছিল, তাই মুখ দেখা হয়নি। এখন দেখলাম ভীষণ মিষ্টি চেহারা। ঘরে উঠতে বেলি ফুলের তীব্র ঘ্রাণ নাকে এলো। চোখ ঘুরিয়ে দেখি উঠান জুড়ে নানা রকমের ফুলের গাছ। বাহ, কি সুন্দর পরিবেশ, রুচিশীল মানুষও বটে। মেয়েটা বলল, ফ্রেশ হয়ে নিন আপনারা। ফ্রেশ হয়ে এসে দেখি ডাইনিং টেবিলে খাবার সাজানো। স্লান হেসে বললাম, এসবের কী দরকার ছিল? চুপচাপ খেয়ে নিন, মুখ দেখে বোঝা যাচ্ছে খাওয়া হয়নি। আমরা খেলাম, খুব খিদে পেয়েছে, পেট ভরে খেলাম। মেয়েটা পাশে বসে নিজ হাতে তরকারি তুলে দিচ্ছিল। খাওয়া শেষ হলে ভাইকে এক রুমে শোয়ার ব্যবস্থা করে দিল। আমাকে বলল, আপনি চাইলে আলাদা রুম দেব, আবার চাইলে আমার সাথে ঘুমাতে পারতেন। আমি কৌতূহলবশত জিজ্ঞাসা করলাম, এত বড় বাড়ি, এতগুলো রুম, কিন্তু কাউকে তো দেখলাম না, আপনি ছাড়া আর কেউ নেই? হেসে বলল, এটা আমার শ্বশুর বাড়ি, আমরা 4-5 জন থাকি। গতকাল সবাই বেড়াতে গেছে, এখন বাড়িতে আমি আর ছেলে। ও বিবাহিত শুনে চমকালাম, তার উপর আবার ছেলে আছে, দেখে কখনো ভাবিনি বিবাহিত। আমি জানি সারা রাত আমার ঘুম হবে না, কেঁদে কেটে যাবে সারা রাত। তাই আমার সুবিধার জন্য তাকে বললাম, এক্সট্রা রুম থাকলে সেখানে আমাকে জায়গা দাও আপু। সে আমার কথা মতো তাই করলো। জায়গা গুছিয়ে দিয়ে লাইট অফ করে দিয়ে ডিম লাইট জ্বালিয়ে দিল। আমি ডেকে বললাম, তোমাকে যে শুরু থেকে তুমি তুমি করে বলছি, কিছু মনে করছো না তো? আসলে সেম বয়সের মনে হচ্ছিল, তাই তুমি করে বলা। এখন মনে হচ্ছে তুমি আমার থেকে ছোটই হবা। সে এসে বলে, না না, কোনো সমস্যা নেই। আমার ভালো লাগলো, কি কেয়ারিং মেয়েটা। তবে আশ্চর্য হলো একটা ব্যাপার, এত বড় তার বাড়িতে, সে জানে স্বামীর সাথে রাগ করে এসেছি, তবু একবার প্রশ্ন করলো না কি ঝামেলা বা কী হয়েছে যে এত রাতে চলে যেতে চাচ্ছিলেন। সামান্য কাজলের জন্য যার এত কৌতূহল, এত বড় বিষয়ে তার কোনো কৌতূহল নেই। কেমন যেন বেমানান বিষয়টা। চিন্তাভাবনা এক সাইডে দিয়ে চোখ বন্ধ করলাম, ঘুম আসে না। ব্যর্থ আমি, বারবার ঘটে যাওয়া ঘটনা মনে পড়ছে। চোখে ভাসছে, কী করে মানুষ এভাবে ঠকায়, ঠকাতে পারে। আমার জীবনই বা কেন এত কিছু ঘটেছে, সব ভুলে মানুষ জীবন ভরা। নিজেকে নিজের কাছে অসহ্য লাগলো। মুখে কাপড় গুঁজে চিৎকার করতে লাগলাম, রোশনকে যদি শুধু বিয়ে করতাম তবে এমনটা লাগতো না। তাকে যে ভালোবেসে ফেলেছি, মায়ায় পড়েছি তার, যার কারণে ভেতরটা একদম ছিঁড়ে যাচ্ছে। আমি নিশ্চিত পাগল হয়ে যাব, নয়তো মরে যাব। আমি এ যন্ত্রণা সহ্য করতে পারবো না। ফোনটা বেজে উঠল, রোশন কল করছে। অনেক আগের থেকে কল মেসেজ করেই যাচ্ছে। আমার বিন্দুমাত্র ইন্টারেস্ট নেই কথা বলার, বরং কল দেখে যন্ত্রণা বাড়ছে হুড়মুড় করে। তার নাম্বারটা ব্লক লিস্টে রাখলাম। নিজের সাথে যুদ্ধ করতে করতে এক নির্মম রাত পার করলাম আমি। অপেক্ষা ছিলাম ফজর হওয়ার, একটু দিনের আলো ফুটতে ভাইকে ডেকে তুললাম।
মেয়েটাকে দেখি নাস্তা বানিয়ে হাজির। ফ্রেশ হয়ে খেয়ে এলাম। বললাম, তুমি এত কষ্ট করছো কেন? আমরা বাইরে নাস্তা করে নিতাম। সে মুচকি হাসি ছাড়া আর কিছুই বলল না। জিজ্ঞেস করলাম, তোমার নামটা কি? নামটা তো জানাই হয়নি। জাকিয়া, সুন্দর নাম। আমরা বের হওয়ার সময় তার ছেলে উঠলো ঘুম থেকে। কি কিউট ছেলে, কি সুন্দর করে হাঁটে। আমি একবার করে নিলাম তাকে, চুমু খাই। আসার সময় তার হাতে টাকা 2000 দিয়ে আসি। জাকিয়ার থেকে বিদায় নিয়ে চলে আসি। বলে আসি, তুমি আমার ওখানে একবার যাবে তোমার স্বামীকে নিয়ে, কেমন? বাস পেয়ে সকাল সকাল দুটো চলে আসি কাউন্টারে। টিকিট কাটার ঘন্টা দুয়েক পর গাড়ি আসে, উঠে বসি। শরীর একদম ছেড়ে দেয়, সিটে মাথা হেলান দিলাম। যত আগে বাড়ি পৌঁছাবো তত শান্তি পাবো। এমনটাই মনে হচ্ছে। মা বাবা বাড়ির সবাই কল দিচ্ছে, তাদেরকে ভালো ভালো বলতেছি। ঝামেলা যে হয়েছে সেটা আর শোনাচ্ছি না। লজ্জা লাগছে ভীষণ। কি করে বাড়ি গিয়ে সবাইকে ঘটে যাওয়া ঘটনা বলবো? আমার কপালটা কেন এত খারাপ হতে লাগলো? মেসেজের টুংটাং শব্দ শুনে চোখ বুলাই। জাকারির নাম্বার থেকে মেসেজ, লম্বা লেখা। আগ্রহ নিয়ে পড়তে লাগলাম। মেয়েটা আমাকে কি লিখতে পারে? সে লিখেছে, আপনি কি জানেন আমি রোশনের স্ত্রী, প্রথম স্ত্রী। আমি আপনার বিষয়ে জানতাম না, গতকাল জানি আপনার মুখ থেকে সব কথা। পরে ননদের থেকে এক প্রকার ব্ল্যাকমেল করে সব শুনি। খারাপ লাগা স্বাভাবিক, আমারও লাগছে। আমি গ্রাম্য মেয়ে, অত শিক্ষিত না, বাবাও অত বড়লোক না। ভাগ্য করে এ বাড়িতে বিয়ে হয়েছে আমার। এই সংসার, এই বাড়িঘর সব আমার। হঠাৎ রোশনের অন্য বউ হাজির হলে আমি তার জন্য সব ছেড়ে দিতে পারি না। স্বার্থপর মেয়েরা অনেক আছে, যারা নিজের ভালো বুঝে। আমিও তাদের দরে। আমি আমার স্বামীকে সব কিছু থেকে দূরে রাখার চেষ্টা করব। আমি ছেড়ে দেব না তাকে। আমি তাবিজে বিশ্বাস করি। শীঘ্রই বড় হুজুর ধরে তাবিজ করে রোশনের মন থেকে আপনাকে ভোলাবো। আপনাকে মন থেকে মুছে ফেলবে। আমার প্রতি আকৃষ্ট করার আপনিও দূরে থাকবেন। কাছে আসতে চাইলে কষ্ট পাবেন, কিন্তু রোশনকে পাবেন না। মেসেজটা পরে থম মেরে গেলাম আমি। মাথার উপর দিয়ে যাচ্ছে সব। মেয়েটা রোশনের বউ, তার বাড়িতে রাত থেকেছি, সব জানতো মেয়েটা, অথচ কিছুই বলেনি। কি ডেঞ্জারাস মেয়ে, কি চিন্তা ভাবনা! ছি, ঘেন্না লাগলো মেয়েটার উপর। সে সুন্দর করে মেসেজটা লিখতে পারত। ঝুম মেরে বসে রইলাম। কিছু চিন্তা করার শক্তি নেই জীবনে। আমাকে এত অভিজ্ঞতা না দিলেও পারত। পুরো 13-14 ঘন্টা জার্নি করে বাড়ি এসে পৌঁছালাম। সবার একই প্রশ্ন, গিয়ে চলে আসলাম কেন? আমি সোজা রুমে গেলাম। তাদের প্রশ্নের উত্তর দিতে গেলে আমার গলা আটকে যাবে, কেঁদে ফেলবো আমি। ভাই বলতে শুরু করলো, তার কণ্ঠে আগুন। সে বলছে সবাই শুনেছে। আমি রুমে বসে কাঁদছি। কতক্ষণ যে এভাবে রুমের ভিতর থাকলাম ঠিক নেই। কেউ খেতেও ডাকেনি, একবার এসে পাশেও বসেনি আমার। পুরো ঘরে কারো মুখে তেমন কোনো কথা নেই। 2 দিন ঘুমহীন আমি। কী করে যে হঠাৎ গভীর ঘুমে তলিয়ে গেলাম টেরই পাইনি। ঘুম ভাঙে সকাল 10টায়। উঠে দাঁড়াই। শরীরটা ফ্রেশ লাগছিল, ভালো লাগছিল। মনে হচ্ছিল আমার সাথে কিছুই হয়নি কখনো। সেকেন্ডের মধ্যে সব কিছু আবার মনে পড়লো। মাথা ঘুরাতে লাগলো। বসলাম বিছানায়। সবচেয়ে আশ্চর্য লাগলো, বাড়ির একটা মানুষও আমার খোঁজ নেয়নি কেন? না খেয়ে ঘুমালাম। আমার সাথে বাজে কিছু ঘটলো, তারপরে কেউ কথা বলার জন্য আমাকে ডাকলো না। উঠে বের হলাম ঘর থেকে। মাকে বসা দেখলাম উঠানে। রান্নাঘরে ঢুকে আগে ভাত নিলাম। খিদের জ্বালায় মরে যাচ্ছে। খেতে খেতে ভাবি ঢুকলেন। জিজ্ঞাসা করলাম, আমার সাথে কেউ কথা বলছে না কেন ভাবি? তুমি বলছো না? ভাই বলে, কি আর বলবো, যা যা হচ্ছে কিছু বলার আছে? আমি আর কথা বাড়ালাম না। মা খাওয়া শেষে মায়ের কাছে গিয়ে বসলাম। ডাকলাম, মা কথা বলছো না কেন কাল থেকে? মা তাকালেন একবার আমার দিকে। আমি কিছু বলতে গিয়ে কেঁদে ফেললাম। কেঁদে কেঁদে বললাম, মা রোশনকে ছাড়বো না একদম। হাজতের ভাত খাইয়ে ছাড়বো। বাবা কোথায়? বাবাকে নিয়ে এক্ষুনি থানা যাব। কতজনকে থানায় নিবি আর? তোর সাথে কেন এত সব ঘটে? ক্লান্ত আমরা। ধাক্কা খেলাম মায়ের কথায়। চোখ মুছে বললাম, এমন করে বলছো কেন মা? আগে একটা ঘটনা ঘটলো তোর সাথে, এখন আবার। একটু পরে মানুষ জানাজানি হলে থু দিবে আমার মুখে। মুখ লুকোনোর জায়গা পাবো? মায়ের কথায় ধাক্কার পর ধাক্কা খেতে লাগলাম আমি। হৃৎপিণ্ড কাঁপতে লাগলো। মা এসব কী বলছেন? প্রশ্ন করলাম। এসবের জন্য তুমি আমাকে দোষী করছো কেন মা? বাড়ির সব মেয়েরা তো সুন্দরভাবে সংসার করছে, তোর কোনো সংসার টিকে না কেন? এই সংসার টিকিয়ে রাখ। রোশনের আগের বউ আছে, তবু সে তো তোকে ছেড়ে দিতে চায়নি। সে তো বলেছে তোর সাথে থাকতে। রোশনের সাথে কোনো মামলা করার দরকার নেই। এই তো তোরা বাইরে যাবি, ওখানে গিয়ে সংসার কর। আগেকার কত মানুষ একসাথে 2 বউ ছিল, এখনও আছে। পাগল হয়েছে মা? আমি থাকতে পারবো না। কোন দিক দিয়ে আমার কমতি আছে যে আমি বউ থাকা সত্ত্বেও থাকবো? আমি পারবো না। মা চোখ বড় বড় করে আমার দিকে তাকালেন। সব দিক দিয়ে এত পরিপূর্ণ তুই, তাহলে সবাই এত ঠকায় কেন তোকে? শেষ কথা শোন, রোশনের সাথে সম্পর্ক ভাঙার কোনো দরকার নেই। তার সাথে আমার কথা হয়েছে। তোর বাবাও বলেছে তার বউ তার বাড়িতে থাকুক, তুই থাকবি বিদেশে, কোনো ঝামেলা হবে না। আমি পারবো না। আমি তাকে ডিভোর্স দিব। বেইমানের একটা। এসব বেইমানের সাথে থাকা সম্ভব না আমার। আমার দম আটকে মরে যাব। তাহলে ওই বাড়িতে তোর জায়গা নেই।
কি বলে পিছু হটলাম আমি। মায়ের কি হলো? তখন থেকে কী সব বলে যাচ্ছেন আমাকে। আরও অনেক কথা কাটাকাটি হলো মায়ের সঙ্গে। এই প্রথম মায়ের সাথে আমার ঝগড়া হলো। মায়ের সাথে যে মেয়েদের ঝগড়া হয় সেটা আমি বুঝতাম না, আজ এই মুহূর্তে বুঝলাম। মায়ের সাথে কথা বলার বিন্দুমাত্র শক্তি আমার নেই। মায়ের এসব কথায় আমার শরীর থরথর করে কাঁপছে। মনে হচ্ছে আমার থেকে আপন কেউ নেই। কেঁদে কেঁদে ঘরে ঢুকলাম। মায়ের নির্মম কথাগুলো কানে বাজতে লাগলো। এতদিন যা যা কষ্ট পেয়েছি তার চেয়ে সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে মায়ের কথা ভেবে। মায়ের তো আপন হয়, তবে কেন যখন আমার পাশে দাঁড়ানোর কথা তখন আমাকে যন্ত্রণা দিচ্ছে? তবে কি মেয়েরা একসময় বাবা মার কাছেও বোঝা হয়ে যায়? এক অসহনীয় যন্ত্রণা পেয়ে কাঁদতে কাঁদতে শরীরটা এত ক্লান্ত হয়ে গেছিল যে কখন ঘুমিয়ে পড়ছিলাম টেরই পাইনি। সকালে ঘুম ভাঙতে শরীরটা সতেজ লাগলো। আশ্চর্য হলো সত্য, কতক্ষণ কান্না পর ঘুমালো অবশেষে শরীরটা কেন যেন একটু ফ্রেশ লাগে। জানলা খুলে দিলাম। কিচিরমিচির পাখির শব্দ করছে। বাতাসে জানলার ধারে জারুল গাছের পাতাগুলো দুলছে এলোমেলোভাবে। কি স্নিগ্ধ শান্ত একটা সকাল। এমন দৃশ্য দেখতে দেখতে এক মুহূর্তের জন্য ভুলে যাই আমার জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো। পর মুহূর্তে সব কিছু মনে পড়তে বুকটা আবার হু হু করে ওঠে। ব্রাশ করে বাইরে বের হলাম। বাড়ির কেউ তখনও ওঠেনি। হয়তো সবাই নামাজ পড়ছে, আবার ঘুমিয়ে গেছে। কতদিন হলো ছেলেটাকে দেখি না। নিজের উপর দিয়ে যা যাচ্ছে সেটা সামাল দিতে হিমশিম। ছেলেটার কাছে যাওয়ার মতো মানসিক শক্তি আমার নেই। কবরে গিয়ে দেওয়াল ধরে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলাম। গোলাপ জলের বোতলে কিছু অংশ এখনও দেখা যাচ্ছে। দীর্ঘশ্বাস ফেললাম। একটা মানুষের আয়ু যে সামান্য একটা বোতলের থেকেও কম। মনে মনে কত কথা বললাম ছেলের সাথে। আমি যখন ওর কবরের পাশে আসি তখন ভাবিও আমার সব কথা শুনছে। আফসোস করে বলি, আজ তুমি বেঁচে থাকলে আমি তোকে নিয়ে নির্দ্বিধায় বাকি জীবনটা কাটিয়ে দিতাম। বাড়ি ফিরে দেখে মায়ের রুমে আমাকে নিয়ে কথাবার্তা হচ্ছে। সেদিকে না থেকে নিজের রুমে ঢুকে গেলাম। বাবা মা বার কয়েক ডাকলেন আমাকে। অবশেষে গেলাম তাদের কাছে। থম মেরে দাঁড়িয়ে রইলাম রোশনকে দেখে। কখন এলো ও? রোশনকে দেখে বুকের আগুন দ্বিগুণ জ্বলে উঠল। কাউকে পরোয়া না করে সোজা নিজের রুমে চলে এলাম। সে পেছন পেছন এসে ঢুকে পড়ল। আমি চিৎকার করে বললাম, বের হও এক্ষুনি। তোমার সাহস কী করে হয় আমার সামনে আসার? তাকে ধাক্কা দিতে লাগলাম। সে আমার হাত ধরে ফেললো, জড়িয়ে ধরে বলল, শান্ত হও প্লিজ। নিজেকে ছাড়িয়ে নেওয়ার শক্তি আমার নেই, তাই গলা নিচু করে বললাম, আমাকে ছেড়ে দাও। যা বলার দূরে দাঁড়িয়ে বলো। সে খাটে বসে বলল, দেখো সুমাইয়া, কত মানুষেরা আছে যাদের দুই স্ত্রী আছে, তারা একসাথে সংসার করছে। তোমাকে তো একসাথে থাকতে বলছি না, আমরা বিদেশে থাকবো, কিন্তু তুমি আমাকে ছেড়ে দিও না প্লিজ। খুব ভালোবাসি তোমায়, তুমি না থাকলে আমি নিজেকে সামলাতে পারবো না। আমি ফুঁসে উঠলাম। আমি যাকে ভালোবাসি, যাকে বিয়ে করছি, হঠাৎ জানতে পারলাম তার স্ত্রী সন্তান আছে। এটা কত বড় প্রতারণা বুঝতে পারছো? আমি মরে গেলেও তোমার স্ত্রী হয়ে থাকবো না। যে কে আমার সে আমার, অন্য কারো এক বিন্দু হলে সে আমার নয়। রোশন বলল, আমি যদি তোকে ছেড়ে দেই তবে কি তুমি আমার সঙ্গে থাকবে? কোনো কিছুর বিনিময়ে আমি তোমাকে হারাতে চাই না। তুমি যেন চলে না যাও, তাই আমি প্রথমে মিথ্যে বলছি। বিশ্বাস করো, তোমার প্রতি আমার যে টান, যে মায়া, তা আর কারো জন্য আমি কখনো অনুভব করি না। কে কখন কাকে ভালোবেসে ফেলে মানুষ তা জানে না। নিজের অজান্তে কখন তোমাকে ভালোবেসে ফেলছি আমি বুঝতেই পারিনি। দয়া করে ক্ষমা করেও আমায়। সম্পর্কটা ভাঙো না। আমি জানি আমি ভুল করছি, কিন্তু একটু বুঝো আমায়। আমি রাগে গলা কাঁপিয়ে বললাম, তোমার কোনো কথা শুনবো না আমি। কারো কোনো কথা শুনবো না, যদি সেটা তোমার কাছে ফেরার কথা হয়। যারা বিবাহিত পুরুষকে দ্বিতীয় স্বামী হিসেবে গ্রহণ করে আমি তাদের ঘৃণা করি। আমি ওরকম হতে পারি না, হতে চাই না। তোমাকে মেরে টুকরো টুকরো করলেও আমার দুঃখ কমবে না। দয়া করে সরো আমার চোখের সামনে থেকে। সে ফিসফিস করে বলল, তুমি যদি আমার না হও তবে আমাকে মেরে ফেলো। তোমায় ছাড়া বেঁচে থাকার কোনো মানে নেই। আমি হু হু করে হেসে উঠলাম। রোশন পাগল হয়ে গেছেও নাকি আমি পাগল হয়ে গেছি বুঝে উঠতে পারছিলাম না। কী সব বলছে সে? ভালোবেসে নাকি আমাকে? চোখ কঠিন করে বললাম, অনেক হয়েছে, এবার বের হও। এক সেকেন্ড দাঁড়াবে না এখানে। জোর করে ঘর থেকে বের করে দিলাম তাকে। দরজা বন্ধ করে দিলাম। বিছানায় উবুর হয়ে কাঁদতে লাগলাম। যতই রাগ করি না কেন, মন থেকে রোশন আমাকে সত্যিই ভালোবাসে, আমি অনুভব করি সেটা। আর সে সত্যি সত্যি ভালোবাসলে তার পক্ষে থাকা আমার পক্ষে সম্ভব না। তার একটা বাচ্চা আছে। যদি যাকে জানতে পারে আমরা আবার এক হয়েছি, সে কী করবে সে জানে। মেয়েটা প্রচণ্ড স্বার্থপর, আর আমি নিজেও এই সম্পর্ক মেনে নিতে পারবো না। সবসময় মনে হবে ওর আরেকজন স্ত্রী আছে, ও তাকে ছোয়, তার সঙ্গে রাত কাটায়, খুব কাছাকাছি হয়। এসব ভাবলে না মরেও নরকের যন্ত্রণা সহ্য করতে হবে আমাকে। প্রতিদিন ধুকে ধুকে মরতে হবে, তার চেয়ে একেবারেই কাঁদতে কাঁদতে মরে যাওয়া ভালো। রোশনের একটা ছেলে, তার চিন্তা
আমার করে লাভ নেই। সে যখন জাকিয়ের কাছাকাছি যাবে তখন আর কিছুই মনে থাকবে না। আমি যে ছিলাম তার জীবনে সেটা ভুলে যাবে। তাই এই সম্পর্ক এখানে শেষ। রোশন ব্যর্থ হয়ে চলে যায়। আমি জানলার পাশে দাঁড়িয়ে তার চলে যাওয়া দেখি। বুকটা ছিঁড়ে যাচ্ছিল, ভীষণ মায়া লাগছিল। মনে হচ্ছিল এখনই দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরি, বুকের উপর মুখ রেখে বলি, অসম্ভব ভালোবাসি তোমায়। বাড়ির সবাই আমার বিপক্ষে, কেউ ভালো করে কথা বলে না। মনে হয় আমি যেন একটা উটকো ঝামেলা। সবাই কথা ছিল রোশনকে যেন মেনে নিই। ওর ব্যবহার, ওর চোখের ভাষা সবই দেখে যে কেউ বলবে যা হয়েছে ভুলে যাও, ছেলেটাকে ক্ষমা করে নতুন করে শুরু করো। কিন্তু আমি পারিনি, পারবো না। তার প্রতি ভালোবাসা এখনও আমার আছে, তবু তার থেকে যোজন যোজন দূরে থাকবো আমি। বাড়ির লোকজনও আমাকে এড়িয়ে যায়, এড়িয়ে চলে। তখন আমিই বা কেন তাদের চোখের সামনে থাকবো? আমি আবার প্যারিসে ফিরে এলাম। আসার আগে বাড়ির লোককে বললেও কেউ ভালো করে কথা বলেনি, এমনকি মাও না। মাঝে মধ্যে হাসি পায়, মনে হয় জীবনে দুর্ঘটনা না ঘটলে এক জীবন পার হয়ে গেলেও আমি মানুষ চিনতাম না, বুঝতে পারতাম না আপনজনও পর হয়। প্যারিসে আসার আগের দিন ডিভোর্স লেটার পাঠিয়ে দেয় রোশনের ঠিকানায়। অনেকে হয়তো ভাববে আমি তাকে শাস্তি না দিয়ে কেন এত সহজে ছেড়ে দিলাম। মায়া কি জিনিস যারা জানে না তারাই এমনটা বলবে। অনেকবার ভেবেছি তাকে শাস্তি দিব, কিন্তু ভাবনাটা বাস্তবে পরিণত হয়নি। আমি তাকে এতটাই ভালোবাসি, এতটাই আসক্ত তার প্রতি, তাকে কষ্ট দেওয়া, তার ক্ষতির কথা ভাবা আমার পক্ষে সম্ভব না। আমি বিশ্বাস করি আমার প্রতি তার মনের টান এখনও আছে। থাকুক না, সে তার মতো ভালো থাকুক। প্যারিসে ফিরে আপা দুলাভাইয়ের ব্যবহারের সুবিধার মনে হলো না। বুঝলাম তারাও পরিবারের বাকিদের মতো চায়। যা হয়েছে ভুলে গিয়ে সংসারটা টিকিয়ে রাখতে হতো আমাকে। তাই উল্টো পথে হাঁটার সবার রাগ আমার প্রতি, থাকুক রাগ। যারা আর চোখে দেখে আমাকে, তারা যতই আপন হোক, আমি আর থাকবো না তাদের পাশে। চলে যাব এমন জায়গায় যেখানে আমার ছায়াটাও কেউ খুঁজে পাবে না। নতুন শহর, নতুন পরিচয়, যেখানে নতুন করে বাঁচবো আমি। রাতে গুগলে ফ্রান্সের বিভিন্ন শহরে খোঁজ নিলাম। শেষে দক্ষিণ ফ্রান্সে ছোট্ট শহর আভিক শহর পছন্দ হলো। অনলাইনে টিকিট কেটে ফেললাম। আমি চলে গেলে আপাদুলাভাই হয়তো কষ্ট পাবে না, তবুও একটা চিঠি রেখে গেলাম যাতে আমাকে খোঁজ না করে। সকালে ব্যাগ গুছিয়ে রওনা দিলাম নতুন শহরের পথে। 4 ঘন্টা জার্নি এসে পৌঁছালাম অভিক। দু হাতে ট্রলি, গায়ে কালো ওভারকোট জড়িয়ে হাঁটছি। পাশ দিয়ে বয়ে চলা রোন নদীর কুয়াশামাখা বাতাসের ঝাপটা গায়ে লাগছে। একটু থেমে প্রাণ ভরে নিঃশ্বাস নিলাম। হাঁটতে হাঁটতে দূরে একটা বুক শব্দ দেখলাম। ভাবলাম ওখানে গিয়ে হয়তো ভাড়ার বাড়ির খোঁজ পাওয়া যাবে, কিন্তু দোকান অবধি যেতেই হলো না। তার আগে চোখ পড়ল একটা কাঠের বোর্ড লেখা, রুম ভাড়া দেওয়া হবে। বোর্ড একটা পুরনো দোতলা বাড়ির সামনে ঝুলছে। আসার আলো চোখে নিয়ে বাড়িটার সামনে গিয়ে দাঁড়ালাম। দুরু দুরু বুকে বেল বাজলাম। মুহূর্তে দরজা খুলে এক বৃদ্ধ ভদ্রলোক বের হলেন। ঠোঁটে হালকা হাসি, চোখে মায়া। ইংরেজিতে বলেন, কি চাই? আমি তার ভাষার জবাব দিলাম, বাসা ভাড়া হবে, আমি একটা রুম চাই। তিনি বললেন, ভেতরে আসো, কথা বলে। তোমার নাম কি? কোথা থেকে এসছো? প্যারিস থেকে। প্যারিস থেকে কেউ এই ছোট শহরে আসে না সচরাচর। কী বলবো বুঝতে পারলাম না। সত্যি বললে হয়তো রুম ভাড়া দেবেন না। সত্যি পরে বলা যাবে, এখন একটা আশ্রয় দরকার। বললাম, পর্যটক হয়ে এসেছি, শহর ঘুরে দেখতে চাই, পরিচিত কেউ নেই, 1 মাসের জন্য রুমটা চাই। নাম? 1 সেকেন্ড ভেবে বললাম, আমার নাম ক্লারা। ঢোক গিললাম গোপনে। এখন থেকে এই নতুন শহরে আমি ক্লারা হয়েই থাকবো। তুমি তিনি একটু চিন্তিত হয়ে বললেন, তুমি বিদেশি? দেখতে তো বাঙালি মনে হচ্ছে। হেসে বললাম, মা বাঙালি, বাবা ফ্রান্সের। হেসে বললেন, আমি মাদাম এলিনা। আসো, রুমটা দেখিয়ে দিই। আমি একাই থাকি, এক ছেলে আর এক মেয়ে আছে। ওরা প্যারিসে বিশ্ববিদ্যালয়ে পড়ে। উপরে ভাড়াটিয়ে থাকে। তুমি যেহেতু মেয়ে, তোমাকে নিচতলায় আমার রুমের কাছেই রুমটা দিচ্ছি। রুমটা দেখে চোখ জুড়িয়ে গেল আমার। সাদামাটা হলো অদ্ভুত সুন্দর, শান্ত, নিরাপদ। মাদাম এলিনা সেই রুমে জানলা খুলে দিলেই আমি অবাক হয়ে গেলাম। জানলার পাশে সেই রোন নদীটা। জানলা দিয়ে রোন নদীতে জলরাঙা ছায়া দেখা যাচ্ছে। শাঁসা শব্দে নদীর জল বয়ে যাচ্ছে। বাতাসের ঝাপটায় রুমের পর্দা ঝুলছে বাতাসে। আমি স্তব্ধ হয়ে এক মুহূর্তের জন্য হারিয়ে গিয়েছিলাম দৃশ্যে। অসম্ভব সুন্দর। মাদাম এলিনার প্রশ্নে ঘোর ভাঙল আমার। তিনি মৃদু হেসে জানতে চাইলেন, পছন্দ হয়েছে? উচ্ছ্বাসিত হলাম, অনেক অনেক পছন্দ হয়েছে। ওকে, বিশ্রাম নাও। এত অন্ধকারের পর এই আলোর দেখা পেয়ে মনে হলো বুকের ভিতর জমে থাকা ভারটা একটু হালকা হলো। ঠিক করলাম পেছনে ফিরে আর তাকাবো না, মন পুড়লেও না। আমার কেউ ছিল না, না আমি কারো ছিলাম। এখন থেকে আমি শুধু ক্লারা। বিছানায় গা এলিয়ে জানলার পাশে দাঁড়িয়ে চোখ বন্ধ করে বাতাস গায়ে মাখতে মাখতে মনে হলো এই শহরে, এই নদীর পাড়ে, এই ছোট্ট রুমে আমি বাকি জীবন কাটিয়ে দিতে পারবো অনায়াসে।
গভীর রাত, নদী বয়ে যাওয়া ঢেউয়ের উপচে পড়া শব্দ কানে বাজতে লাগলো। নির্জন বাতাস হু হু করে ঢুকে আমাকে ছুঁয়ে দিল। আমার মন তখন অস্থিরতা ডুবে গেল। নতুন জায়গা, নতুন সব কিছু। আমার আশেপাশে আমার আপন কেউ নেই। গহীন জঙ্গলের মধ্যে হলো আমি একাকী আছি। সব থেকে আমার কেউ নেই। আমি নিজেকে সামলাতে পারিনি। হু হু করে উচ্চস্বরে কেঁদে দিলাম। মনে হচ্ছিল যত কাঁদবো পারবো ততই আমার শান্তি। আমার কান্না বোধহয় মাদাম শুনেছেন। তিনি এসে অবাক হয়ে আমার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, কী হলো, তুমি কাঁদছো কেন এত রাতে? কোনো উত্তর দিতে পারিনি আমি। কান্নার গতি আরও বাড়ল। মাদাম এবার আমার কাছে এসে সান্ত্বনা দিতে লাগলো, সোনা বাচ্চা কাঁদে না, বলো কী হয়েছে? শরীর খারাপ লাগছে? মা বাবাকে মিস করছো? মাথা নাড়লাম, না। তাহলে বলো কী হয়েছে বলে তিনি আমার চোখের জল মুছে দিতে লাগলেন। আমি ওনাকে আচমকা জড়িয়ে ধরলাম। দুহাত দিয়ে মাদাম আমায় আগলে নিলেন। পিঠ চাপড়ে বলতে লাগলেন, কেঁদো না, কান্নার কারণ আমাকে বলতে পারো। আমি চোখ মুছে নড়ে উঠলাম। মাদামকে নিয়ে দরজা খুলে বাইরে এলাম। নদীর তীর থেকে ঠান্ডা বাতাস হু হু করে আসছে। স্কার্ফ নিয়ে দুজনে ভালো করে মাথা ঢেকে নিলাম। মাদামকে বড় আপন আপন লাগছে। কেমন যেন ভরসা খুঁজে পাচ্ছে ওনার মধ্যে। আমি নির্দ্বিধায় ওনাকে সব বললাম। আমার সাথে ঘটে যাওয়া সব শুনে উনি গম্ভীর হয়ে বসে রইলেন। ভয় লাগতে লাগলো আমার। সব সত্যি জানার পর উনি হয়তো বের করে দিবেন আমায়। কিন্তু এমনটা হয়নি। উনি আমাকে অবাক করে দিয়ে আমার হাত ধরে বললেন, যা হবার হয়েছে সব ভুলে যাও, মুছে দাও মন থেকে। নতুন করে সব শুরু করার ইচ্ছে যখন করেছো তাহলে তুমি পারবে। যে ইচ্ছে করে সামনে আগায় সেই পারে। তুমি আমার বাসায় যতদিন ইচ্ছে থাকতে পারো। আরেকটা কথা, তোমার যদি খুব একা লাগে তুমি আমাকে মা বলে ডাকতে পারো। মায়ের চোখ দেখতে পারবো। আবেগে আপ্লুত হয়ে গেছি আমি মাদামের কথায়। এ যেন মেঘ নাচেতে জল। আমি খুশিতে ওনার হাত আঁকড়ে ধরে চুমু খেলাম। এই অসম্ভব সুন্দর পরিবেশ ছেড়ে ঘরে আর যেতে ইচ্ছে করলো না আমার। বাকি রাত আমরা নানা রকম গল্প করে সেই জায়গায় কাটিয়ে দিলাম। সকালে উঠে জবের খোঁজে বের হলাম। কফি শপ, বুক শপ, এই সব জব আমার কাছে কমফোর্টেবল মনে হয়, তাই এরকম কয়েকটা সিভি জমা দিলাম। 2 দিন অপেক্ষা করার পর একটা কফি শপে চাকরি হয়ে গেল। মাদামও খুশি। সকালে উঠে নাস্তা বানানোর আগে দেখি মাদাম আমার জন্য নাস্তা নিয়ে হাজির। সবসময় তিনি অমন করেন। এমন করো কেন বললে তিনি অভিমান মুখ করে নিয়ে বলেন, আমাকে মা মানিস তো, মায়েরা এমনই হয়। আমি মাঝে মাঝে রাতের বেলা বাঙালি খাবার রান্না করে দেই। মাদাম টুকটাক খান, বলেন ভালো লাগছে। সব থেকে বিকালে ফেরার সময় দেখি রোন নদীর পাশে অনেক পর্যটক। গোধূলি নীরব হাওয়া, শান্ত পরিবেশ, এসব কিছু আবার চক্ষু গোচর করে আমি আর লোভ সামলাতে পারি না। ঘাসের উপর রাখা একটা কাঠের বেঞ্চে গিয়ে বসে পড়ি। পর্যটক অনেক। তারা গল্প করছে, কথা বলছে, আড্ডা দিচ্ছে, ছবি তুলছে। আমার পরিচিত কেউ নেই এখানে। আমি চুপচাপ নদীর পাড়ে চেয়ে রইলাম। আমার পুরনো সব কিছু একে একে মনে পড়তে লাগলো। যত বলি ভুলে যাব, তবু মনে পড়ে। সবার কথা মনে পড়ে। তখন কলিজা কাঁদে। এই মুহূর্তে সবার আগে মনে পড়ছে ছেলের কথা মনে পড়ছে। চোখ বন্ধ করলে ছেলের কবরের প্রতিচ্ছবি ভেসে ওঠে। কতদিন দাঁড়ায়নি গিয়ে তার কবর পাড়ে। মা বাবা, ভাই ভাবে সবাইকে মিস করি আমি। তারা কি জানে তাদের ছাড়া এক একটা দিন আমার নরক যন্ত্রণার সমান? আর রোশন, যাকে ভালোবাসতাম, তার কথা আমি মাথা থেকে সরাতেই পারি না। বারবার মনে হয় একবার তার সাথে কথা কই। মনে প্রশ্ন জাগে অনেক। সে কি আমায় মিস করছে, নাকি বই তাবিজ করাতে আমাকে আর তার মনে নেই? তারা সবাই কি এটা ফিল করছে একটা জলজন্ত মানুষ সবার থেকে হারিয়ে গেল, খোঁজ করছে আমার? আমার জন্য একটুখানি কষ্ট হয় তাদের? হয়তো নয়, নয়তো হয় না। গভীর এক দীর্ঘশ্বাস বেরিয়ে এলো বুক থেকে। আজকের রাতটা অপূর্ব চাঁদনি রাত। চাঁদের আলোয় ভেসে যাচ্ছে চারিদিক। মন কাড়া ঠান্ডা বাতাস বইছে অবিরাম। আমি রুমের লাইট অফ করে জানলার গ্রিল ঘেঁষে দাঁড়িয়ে রইলাম। চুলের বেনি খুলে দিলাম। খোলা চুলে বাতাসে ঝাপটা চুল এলোমেলো হয়ে যাচ্ছে। বিষয়টা বেশ ভালো লাগছে আমার। নদীর জলে চাঁদের আলো চিকিমিকি করছে, যেন সোনা ঝরিয়ে পড়ছে জলের বুকে। এই শান্ত সৌন্দর্য মন ছুঁয়ে যাচ্ছে আমার। অনুভব করলাম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে সব সময় কারোর সঙ্গে থাকা লাগে না। একাকিত্ব অনেক সময় ভয়ঙ্কর সুন্দর জিনিস উপহার দেয়। কোনো প্যারা থাকে না, সমস্ত মনোযোগ থাকে প্রাকৃতিক সৌন্দর্যে। বেখেয়ালি আমি কিছু একটা আওয়াজ পেলাম। স্থির হয়ে কান পাতলাম। আওয়াজটা কোথা থেকে আসছে তা বোঝার চেষ্টা করলাম। গতকাল মাদামের বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ছেলে এসেছে এই বাড়িতে। হয়তো সে ঘরে কিছু করেছে। মন স্থির রাখতে পারলাম না। কিছু একটা অস্বাভাবিক মনে হলো। রুম থেকে বের হয়ে করিডর পেরিয়ে মাদামের ছেলের রুমের কাছে গেলাম। দরজা খোলা, অথচ ভেতরে কেউ নেই। ভেতরে ঢুকে ব্যালকনিতে গিয়ে দেখলাম সেখানে কেউ নেই। করিডর থেকে কারো পায়ের আওয়াজ পেয়ে চমকালাম। ভয়ে ভয়ে মনে দ্রুত পায়ে বের হয়ে এলাম। লাইটের আলোয় স্পষ্ট দেখতে পেলাম মাদামের ছেলে আদ্রিয়ানকে। সে সোজা উপর বেয়ে উঠে যাচ্ছে। বিষয়টা ভালো লক্ষণ মনে হলো না। দ্রুত মাদামের দরজায় গিয়ে বার কয়েক ডাকলাম, কিন্তু মাদাম সম্ভবত গভীর ঘুমে, তাই শুনলেন না। আমি সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলাম। কোথাও ছেলেটা নেই।
চোখ গেল ছাদের দরজার দিকে। দরজা খোলা, আজব লাগলো। এত রাতে ছেলেটা ছাদে কী করছে? পরে মনে হলো অনেক রাতে ছাদে পায়চারি করতে ভালোবাসে, সেটাই হয়তো। তবু কৌতূহল থামাতে পারলাম না। ধীর পায়ে ছাদে উঠলাম। কনকনে ঠান্ডা হাওয়া গায়ে এসে লাগতেই মনে হলো ওভারকোট ছাড়া এখানে আসা উচিত হয়নি। চোখ ফেরালাম চারপাশে। এক কোণে আদিয়ানকে দেখে আঁতকে উঠলাম। সে ছাদের কার্নিশে একদম কাছে দাঁড়িয়ে। বুক কাঁপতে লাগলো আমার। মনে হলো ছেলেটা কি করতে চাইছে। ব্যস্ত পায়ে ছুটে গেলাম। ছেলেটা এক পা ছাদের বাইরে ফেলতে ঝট করে ধরে ফেললাম তার হাত। ভার সামলাতে না পারে দুজনে একসঙ্গে ছাদের উপর পড়ে গেলাম। শ্বাস ওঠানামা করতে লাগলো আমার। তবুও স্বস্তির নিঃশ্বাস ফেললাম। যাক, মানুষটা অন্তত আত্মহত্যা করতে দেয়নি। আদ্রিয়ান অবাক চোখে আমার দিকে তাকিয়ে রইল। তারপর প্রশ্ন করলো ইংরেজিতে, কে তুমি? আমায় মরতে দিলে না কেন? পাগল হয়ে গেছেন আপনি? মরে যাবেন কেন? তার কৈফিয়ত জানতে চাইতে সে বলল, তোমাকে কৈফিয়ত দেবো কেন? তুমি কে? আর এত রাতে এখানে কেন? আমি শান্ত গলায় বললাম, আমি আপনার বাসায় থাকি। দিনে কফি শপে কাজ করি, তাই আপনার সাথে দেখা হয়নি। মাদামের সাথে আমার ভালো সম্পর্ক আছে। সে মুখ ঘুরে বলল, ও, এবার যান নিজের ঘরে। আপনাকে নিয়ে যাব না বললাম আমি। আজব মেয়ে তো, যান বলছি, ধমক দিলেন। ধমক গায়ে মাখলাম না আমি। মনে মনে ভাবলাম, মানুষ যখন নিজের সাথে পেরে ওঠে না তখনই আত্মহত্যা করতে চায়। নিশ্চয় আদ্রিয়ান এমন কোনো যন্ত্রণা ভেতর দিয়ে যাচ্ছে, এখন যদি চলে যায় অঘটন ঘটিয়ে ফেলবে। শরীরের সব জোর দিয়ে শক্ত করে পেছন থেকে আদ্রিয়ানকে ধরলাম। একরকম জোর করে তাকে নিচে নিয়ে আসলাম। সে বিড়বিড় করে বলেছিল, পাগল পাগল। মাদামের দরজার সামনে এসে দাঁড়ালাম। অবশেষে আমার ডাক মাদামের কর্ণচার হলো। আমি দরজা খুলে আমি আদ্রিয়ানকে মাদামের সামনে ঠেলে দিলাম আর পুরো ঘটনা বললাম। সব শুনে মাদাম কান্নায় ভেঙে পড়ল। আদ্রিয়ান মাদামকে শান্ত করার চেষ্টা করতে লাগলো। আমি চুপচাপ রুমে চলে আসলাম। হিটার অন করে শুয়ে পড়তে যাচ্ছি, এমন সময় দরজায় টোকা। কে? জিজ্ঞাসা করলাম। বাইরে থেকে উত্তর আসলো, আমি আদ্রিয়ান, দরজা খুলবে? আমি উঠে দরজা খুললাম। আদ্রিয়ান বলল, তুমি আমার বন্ধু হবে? আচমকা এমন প্রস্তাবে আমি চমকালাম। কিছুক্ষণ চুপ থেকে বললাম, হব। আমার সাথে ব্যালকনিতে গিয়ে একটু বসবে? এক কিছু শেয়ার করতে চাই তোমার সাথে। ওকে বললাম। গায়ে ওভারকোট জড়িয়ে বের হলাম। পাশাপাশি দুটি চেয়ারে বসে পড়লাম আমরা। আদ্রিয়ান খুব বলল, প্রেমজনিত কষ্ট, প্রেমিকা ছেড়ে অন্য সম্পর্কে চলে গেছে, তাই সে আর বাঁচতে চায় না। আমার মনে হলো আমার সাথে ঘটে যাওয়া সব বলি তাকে। আমি আমার জীবনের কষ্টের কথা বললাম। তারপর জিজ্ঞাসা করলাম, আমার কষ্টের তুলনায় কি আপনার কষ্ট বেশি হয়ে গেল? আমি তো একবারও মরার কথা চিন্তা করিনি, বরং শান্তিতে বাঁচার জন্য কত লড়াই করছি। আমার কথা সে ভরসা পেল। বলল, মন খারাপ হলে তোমার সাথে কথা বলবো কেমন? অনেক হালকা লাগছে তোমার সাথে কথা বলে। তুমি অনেক জোশ মেয়ে। এবার রুমে চলে যেতে পারো, আমি ঘুমাবো। মাদাম আর আদ্রিয়ানের সাথে আমার একটা ভালো সম্পর্ক হয়ে গেল, খুব ঘনিষ্ঠ সম্পর্ক। এখন আমরা সময় দিব্যি চলে যাই। এত একা আর লাগে না। তবুও বাড়ির কথা খুব মনে পড়ে। বলতে মনে পড়ে, গত সপ্তাহে পত্রিকায় হট করে একটা দেখি আমার ছবি। পত্রিকার মাত্র একজন শপে দিয়ে গিয়েছিল। রোজ পত্রিকায় চোখ বোলানো আমার অভ্যাস। তাতে একটু চোখ বুলিয়ে সন্ধান চাই বলে একটা কালামে আমার নাম আর ছবি দেখে চমকে উঠে আমি। দ্রুত সেটা লুকিয়ে ফেলি। এমনিতে আমি তেমন একটা বাইরে যাই না। সবার বাসা আর নদীর ঘাট, এই হলো আমার সীমানা। তার উপর মুখে মাস্ক থাকে, তাই কেউ চিনতে পারেনি, আর পারবেও না। তবু সন্ধান চাই। কলামটা দেখার পর অস্থিরতা লাগছিল আমার। কে আমার খোঁজ করছে? আপা নাকি রোশন? সেখানে যে নাম্বার ছিল সেটা আননোন নাম্বার, চিনতে পারিনি। কয়েকদিন আমার ঘুম হারাম হয়ে গেল। বাড়ির কথা এত বেশি মনে পড়তে লাগলো যে বলার মতো না। বারবার মা বাবার মুখটা চোখের সামনে ভেসে উঠতে লাগলো। নিজের ভিতর খুব খারাপ লাগতে লাগলো। মনে হতে লাগলো, মা তো কম কষ্ট করে বড় করেনি আমাকে। হয়তো দু একটা কথা বলেছে রাগের মাথায়, তাই বলে মায়ের উপর রাগ করা ঠিক না। হয়তো আমার কথা মায়ের খুব মনে পড়ছে। তাদের সাথে যোগাযোগ করার জন্য আমার ভেতরে এমন এক অস্থিরতা শুরু হলো যে নিজের ব্যালেন্স ঠিক রাখতে পারলাম না। ঠিক করলাম যোগাযোগ করব, না করলে মন শান্তি পাবে না। এদিকে ভেঙে পড়া আদ্রিয়ান বন্ধু হয়ে পাশে থেকে সামাল দেওয়ার পর সে আমার প্রতি মুগ্ধ হয়ে পড়ল। আদ্রিয়ান অবাক করা চোখে তাকিয়ে থাকতো আমার দিকে। রোজ ফুল এনে দিত। মুখে কিছু বলতো না, আবার কখনো অসম্মান করেনি। তার চোখের দিকে তাকিয়ে আমি সব বুঝতে পারতাম, সব পড়ে ফেলতে পারতাম। এসব দেখে তার সাথে কথা বলা কমিয়ে দিলাম, দূরত্ব বাড়ালাম। সে আবার পেরিসে ফিরে গেল। একদিনে বিকালে মাদাম আর আমি রোন নদীর পাশে বেঞ্চে বসেছিলাম। মাদাম তখন আমাকে ডেকে ইতস্তত করতে লাগলেন। আর চোখে পরখ করলাম।
পরে ওনার হাত ধরে হেসে বললাম, নিশ্চয়ই কিছু বলতে চান আমাকে। এমন না বলে ফেলেন নির্দ্বিধায়। মাদাম একটু ইতস্তত বলল, আদ্রিয়ান তোমাকে বউ বানাতে চায়। কি বলে কয়েক সেকেন্ডে স্তব্ধ হয়ে গেলাম আমি। বিয়ের কথা মনে পড়তে আগের বিয়েরগুলোর কথা মনে পড়লো। মুখে তাচ্ছিল্যে হাসি হাসলো অটোমেটিকভাবে। মাদামকে বিনয়ের সঙ্গে বললাম, আপনি তো জানেন আমার সব কিছু। জীবন আমাকে কতভাবে পরীক্ষা করেছে, কত মানুষ আমাকে ঠকেছে। আমি আর বিয়ের সঙ্গে জড়াতে চাই না, প্লিজ। মাদাম আমাকে অনেক কিছু বোঝালেন, বললেন তোমার মনের অবস্থা সব বুঝতে পারছি, কিন্তু জীবনে একা থাকা যায় না। যারা বলে যায় তারা আবেগের বশে বলে। আজ তুমি ইয়ং মেয়ে, কাল তোমার বয়স বাড়বে, তখন তোমার শক্তি থাকবে না, তখন তোমার আশ্রয় কী হবে? কার ভরসায় তুমি থাকবে বলো? শোনো মেয়ে, তোমার থেকে আমার অনেক অভিজ্ঞতা আছে জীবন নিয়ে। জীবনের শেষ একবার সুযোগ দিয়ে দেখো। আদ্রিয়ানকে আমি জন্ম দিয়েছি, আমি জানি আমার ছেলে কেমন। তুমি তার জীবনে নতুন আলো এনেছো, হয়তো আমি বেঁচে থাকবো না, আমি হলপ করে বলতে পারি তার সাথে তুমি ভালো থাকবে, সুখে থাকবে। হয়তো তোমার জীবনে এত কিছু হয়েছে যাতে তুমি আদ্রিয়ানকে কাছে আসতে পারো, একজন সঠিক মানুষের কাছে। মায়ের মিথ্যেরা বলে না কখনো। আমার কথা তুমি রাখো। আমি কিছু বলার মতো পাচ্ছিলাম না। মাদামের একটা কথাও ফেলে দেওয়ার মতো ছিল না। আবার আমার ভিতর থেকে আমি নতুন করে বিয়ে মেনে নিতে পারছিলাম না। অনেক কষ্টে জীবনকে একটু গুছিয়ে নিয়েছে, আবার যদি ঠকি তাহলেও তো জীবন এখানে ইতি টানতে হবে আমাকে। তাছাড়া ভেতর থেকে সব অনুভূতিগুলো মরে গেছে অনেক আগে। মাদাম আমাকে সময় দিলেন ভেবে দেখার জন্য। আমি সারা রাত ভাবলাম। একবার মনে হলো মাদামের কথা শুনি, আবার মনে হলো না, এসব এলোমেলো চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে আবার কাজে মন দিব। মাদাম আর জোর করলেন না। বছরখানেক কেটে গেল। এর মধ্যে আদ্রিয়ান অনেকবার এসেছিল, শুধু ভালো মন্দ কথা ছাড়া আমাদের আর কথাই হয়নি। একদিন মাদাম ঘোরতর অসুস্থ হয়ে পড়লেন। তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে গেলাম। এতটাই খারাপ অবস্থা ছিল যে ওনার ছেলে মেয়ে পরদিন সকালে চলে এলেন। বয়স বলে রোগ মানুষের পিছু ছাড়ে না, কোনোটাই প্রকাশ্যে থাকে না, কোনোটা গোপনে। মাদামের গ্যাসের সমস্যা আগের থেকে ছিল, কদিন ধরে সেটা গুরুতর হলো। ডাক্তাররাই পরামর্শে গ্যাসের ভালো ওষুধ খেতে শুরু করেছিলেন। তখন বিস্তারিত পরীক্ষা করা হলো। সেদিন ব্যথা এত তীব্র হলো যে মেডিকেলেই নিতে হলো। সেখানে পরীক্ষা করে দেখাতে গেলো ওনার ব্লাড ক্যান্সার হয়েছে। সেদিন আমরা তিনজন মিলে ওনাকে প্যারিসের নামকরা হসপিটালে নিয়ে গেলাম। অনেক ব্যাগ রক্ত জোগাড় করতে হলো, কিন্তু যত রক্ত দেওয়া হচ্ছিল সব বের হয়ে যাচ্ছিল, শরীরে কিছুই থাকছিল না। এভাবে সপ্তাহ যায়নি, উনি আমাদের ছেড়ে চলে গেলেন। মুমূর্ষু অবস্থায়, কথা বলার শক্তি ছিল না ওনার। আদ্রিয়ান আর ওনার মেয়ে পাশেই ছিল। মাদাম কাঁপা কাঁপা হাতে আমার হাত আর আদ্রিয়ানের হাত এক করে ওনার মেয়ের দিকে তাকিয়ে কী যেন বললেন। ওনার কোনো কথা স্পষ্ট না, তবু আমাদের কারো বুঝতে বাকি রইল না উনি কী চেয়েছিলেন। মাদাম চলে যাওয়ার পর ওনার ছেলেমেয়ের মতো আমারও মন ভেঙে গিয়েছিল। আমার মনে হয়েছিল এই অপরিচিত শহরে আমার সবচেয়ে আপনজন আমাকে ছেড়ে চলে গেছেন। যিনি মা হয়ে আগলে রেখেছিলেন, বুকের ভেতর আশ্রয় দিয়েছিলেন, মন খারাপ রাতে পাশে থেকেছিলেন, সেই মানুষটা আর নেই। প্রচণ্ড যন্ত্রণা হচ্ছিল, আমি প্রচুর কেঁদেছি। তবুও নিজেকে শক্ত করে ওনার সন্তানের সাহস দিয়েছিলাম। এক সন্ধ্যায় ওনার মেয়ে আমার পাশে বসে হাত ধরে বলল, মা নেই, এত বড় বাড়ি একা পড়ে থাকবে, তুমি ভাইয়াকে বিয়ে করো, মায়ের কথাটা রাখো, এই বাড়িতে আলো জুলুস সুখ ফিরুক। আমি মুচকে এসে মাথা নিচু করলাম, কারণ আমি সিদ্ধান্ত নিয়েছি মাদামের মৃত্যুর দিন আমি ওনার শেষ কথা রাখবো। আদ্রিয়ানকে বিয়ে করব, যা হবার হবে। অল্প কিছু আত্মীয় স্বজনের উপস্থিতিতে আমাদের বিয়ে হলো। মাদামের মৃত্যুর পর সেদিনে আমি আদ্রিয়ানের মুখে প্রথম বিশুদ্ধ হাসিটা দেখলাম। তার মুখে এত স্বচ্ছ আনন্দ, এত প্রাণ দেখে আমার নিজের অজান্তে হাসি ফুটে ওঠে। বয়স খুব বেশি হবে না, 28 কিংবা 29, প্রায় আমার সমান। ছিমছাম গরনের কালো মনির চোখ, উজ্জ্বল ধবধবে চেহারা এক ছেলের সুখের কারণ হতে পারে না, এটা কি কখনো ভাবতে পেরেছিলাম? দিনগুলো ভালোই চলতে লাগলো। একসাথে থাকা, গল্প করা, নদীর পাড়ে বসে রাতের হাওয়া খাওয়া, জ্যোৎস্না দেখা, কত কথা, কত ছোট ছোট মুহূর্ত কাটতে লাগলো। তবু মাঝে মাঝে থমকে দিতাম। মনে হতো যদি এত ভালোবাসার পরও একদিন ঠকে যাই, তখন আমি কি করব? কিন্তু আমার ভয় সত্যি হয়নি। ধীরে ধীরে বিয়ের 10 বছর হতে চললো। আমরা এখনও একসাথে আছি। এই 10 বছর আদ্রিয়ান কখনো আমাকে তুমি সম্বোধন করেনি। সবসময় সম্মান দিয়ে কথা বলছে, কেয়ার করছে, আগলে রেখেছে, যেমন মাদাম রাখতেন। মন কাঁদে মাঝে মাঝে এই ভেবে, যদি অতীতের তিক্ততা আমাকে দমিয়ে রাখতো তাহলে কি এই সুখ খুঁজে পেতাম? আফসোস হতে লাগলো, কত ছেলে মেয়ে আছে যারা একবার আঘাত পাওয়ার পর আর কাউকে বিশ্বাস করতে পারে না, আর খারাপ অতীতের জন্য জীবনের সত্যিকারের সুখ অজান্তে হারিয়ে ফেলে তারা। আমার একটা মেয়েবাবু হয়েছে, তার নাম দিয়েছি আলিজা। অসাধারণ কিউট হয়েছে, বাবার মতো দেখতে হয়েছে, সারা বাড়ি মাতিয়ে রাখে। বিয়ের 2 বছর পর আমি আলিজা সহ আদ্রিয়ানকে নিয়ে বাংলাদেশে গেছিলাম। যাওয়ার আগে আপুদের সাথে যোগাযোগ হয়েছিল। বাড়ি গিয়ে মাকে দেখে মনে হলো তিনি কতটা অপেক্ষায় ছিলেন আমার। মা আমাকে বুকে জড়িয়ে অনেকক্ষণ কাঁদলেন।
কত অভিমান জানলেন, সবাই কাঁদলেন। আমি ছেলের কবরের পাশে নিয়ে হাউমাউ করে কেঁদেছিলাম। বাংলাদেশে মাসখানেক ছিলাম, মাকে কথা দিয়ে এসেছি নিয়মিত যোগাযোগ রাখবো, কিন্তু রসুন আর নিশানের খোঁজ নেওয়ার ইচ্ছে আমার হয়নি। একটু বেইমানের কোনো খোঁজ নেওয়ার দরকার নেই। মায়ের সাথে রোজ যোগাযোগ হয় আমার, সবার সাথে এখন ভালো সম্পর্ক। সেদিন মা বললেন নিশানের বউ নাকি এক বাচ্চা রেখে পালিয়ে গেছে। আপুর থেকে শুনলাম রোশন নাকি প্যারিসেই থাকে পরিবার সহ। দুলাভাইয়ের সাথে হঠাৎ নাকি তার দেখা হয়েছিল। আমার কথা জিগাইলে দুলাভাই ইগনোর করে আসেন। তবে ভালো লাগলো পরিবারের কথা শুনে। যাকে মেয়েটার মিষ্টি মুখ চোখে ভাসে, মেয়েটা যেন সব কিছু থেকে এভাবে আগলে রাখে তার স্বামীকে। কোনো মেয়ে যেন তার জীবনে না আসে, রোশনও যেন তাকে ভালোবাসে। আমি এখন প্যারিসেই থাকি, আদ্রিয়ান এখানে চাকরি করে। রোড নদীর পাড়ে সেই বাড়িতে এখনও ভাড়াটিয়েই থাকে। নিচতলা আমাদের জন্য ফাঁকা রাখা, ছুটি পেলে আমরা সেখানে যাই। মাঝরাতে নদীর পাড়ে বসে আমি তার কাঁধে মাথা রাখি, সে মাথায় হাত বুলিয়ে গল্প করে, নানান ধরনের গল্প। আমি মনে মনে মাদামের কথা মনে করি। ওনার এত ইচ্ছে ছিল অথচ দেখে যেতে পারলেন না আমাদের। বুকের ভিতরে থেকে এক নির্মম হাহাকার চলে আসে নিজের অজান্তে। চোখের কোণে জল জমা হয়, চোখ বন্ধ করে বিড়বিড় করে বলি, তুমি নিশ্চয় আমাদের দেখছো মাদাম, নিশ্চয় তুমি দেখছো আমরা কেমন সুখে আছি। তুমি দোয়া রেখো আমাদের বন্ধন যেন কখনো ছিঁড়ে না যায়। তোমার বলা কথাগুলো যেন সব সত্যি হয়। চাইলেও সমাপ্ত। চাইলেও সুমাইয়া একা একটা লাইফ লিড করতে পারে, কিন্তু তিতা হলো সত্যি একা থাকা যায় না। শেষ বয়সে সঙ্গে থাকার জন্য কাউকে লাগে, অন্তত আমি এটা বিশ্বাস করি। তাই সুমাইয়া আর আদ্রিয়ানকে এক করে দিলাম। অপরাজিতা, দ্বিতীয় এবং শেষ পর্ব। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। এই গল্পের শেষে যে পার্টটা আমার ভিডিওটা আসবে সেটাই এই গল্পের প্রথম পর্ব।